যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় কয়লা পাচার মামলায় তল্লাশি সিবিআই এর। যে ছবি দেখাচ্ছি কলকাতা সহ জেলায় জেলায় 10 জায়গায় সিবিআই। ভবানীপুরের যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভবানীপুরে কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। জেলায় জেলায় সিবিআই তল্লাশি, আসানসোলেও সিবিআই তল্লাশি। সেখান থেকে আমাদের প্রতিনিধি দীপক রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, আসানসোলে ঠিক কোথায় কোথায় সিবিআই তল্লাশি চলছে, কি জানতে পারছো? কখন এসছে সিবিআই আধিকারিকরা, কতক্ষণ ধরে তল্লাশি অভিযান চলছে? দেখো, বেআইনি কয়লা পাচার অভিযানে বড়সড় অভিযানে নামলো সিবিআই এবং আসানসোলে মোট 2টি জায়গায় সকাল থেকে অভিযান চালায় সিবিআই। বার্নপুর এলাকায় অভিযান চালানো হয়। একটি বাড়ি হচ্ছে ইসিএল এর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শ্যামল সিং এর বাড়িতে। তার পাশেই বাড়ি রয়েছে লালা ঘনিষ্ঠ সিনাশিস তালুকদারের বাড়ি। এই দুটি বাড়িতে সকাল থেকে সিবিআই অভিযান শুরু করে এবং সিনাশিস তালুকদারের বাড়িতে বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী সিনাশিস তালুকদারকে ইতিমধ্যে আটক করে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের দপ্তরে নিয়ে গেছে। দীপকের সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি স্নেহাশিস তালুকদারকে ইতিমধ্যেই আটক করেছে সিবিআই। তার বাড়িতে তল্লাশি অভিযান এবং দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান, তাকে জিজ্ঞাসাবাদের পরে তাকে আটক করা হয়েছে স্নেহাশিস তালুকদারকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক রয়েছে। দীপক, এই লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে কি এর আগে জিজ্ঞাসাবাদ করেছে, না এই প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তারপরেই তাকে যে আটক করা হলো। দেখো, একেবারে সিবিআই পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল লালা ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে সিনাশিস তালুকদারকে, কিন্তু সিবিআই এর কাছে বারবারই হাজিরা এড়িয়েছিল এই সিনাশিস তালুকদার। এরপরে আজ সকাল থেকে দেখি কি বার্নপুর এলাকায় 2টি বাড়িতে অভিযান চালানো হয়। এক হচ্ছে সিনাশিস তালুকদার, যিনি লালার সঙ্গে বিভিন্নভাবে বেআইনি কয়লা পাচারের সঙ্গে যুক্ত, এমনটাই তথ্য সিবিআই এর কাছে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় এবং যখন তাকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করছিল তার কথায় কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়ে সিবিআই। তারপরে সিবিআই মনে করে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আরো বেশ কিছু তথ্য এই বেআইনি কয়লা পাচারে আরো কারা কারা যুক্ত রয়েছে এমনটা তথ্য পেতে পারে সিবিআই। পাশাপাশি যে কথা তোমাকে বলছিলাম আমি, ইসিএল এর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শ্যামল সিং এর বাড়িতে এখনো অভিযান চালানো হচ্ছে। এখনো সিবিআই এর আধিকারিকরা তাকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করছে এবং একইভাবে যদি তার কথাও অসঙ্গতি ধরা পড়ে তো সিবিআই মনে করতে পারে যে তাকেও আটক করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। দেখো, কয়লা পাচার অভিযানে বেশ কয়েক মাস আমরা দেখেছিলাম কি শান্ত হয়ে গেছিল সিবিআই, সেভাবে অভিযান চালাচ্ছিল না, কিন্তু আজ সকাল থেকে দিকে দিকে সিবিআই এর তৎপরতা দেখা যাচ্ছে বেশ। এবার ভবানীপুরের দিকে নজর রাখবো, কারণ শুধুমাত্র জেলায় জেলায় নয়, কলকাতাতেও অভিযান চালাচ্ছে সিবিআই। কয়লা পাচার তদন্তে সিবিআই তল্লাশি, সকাল থেকে বিভিন্ন জায়গায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভবানীপুরের ছবি দেখছেন, অবসরপ্রাপ্ত সিআইএসএফ কনস্টেবলের ফ্ল্যাটে তল্লাশি এবং 2টি ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। আসানসোলের পর ভবানীপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, অমিত রয়েছে। অমিত, কতক্ষণ ধরে এই তল্লাশি অভিযান চলছে, লাস্ট আপডেট কি? দেখো, সর্বশেষ যে আমরা আপডেটটা পাচ্ছি, 10টি জায়গাতে সিবিআই টিম পৌঁছে গেছিল। আজ সকাল থেকে কিন্তু লাগাতার এই অভিযান চলছে কয়লা পাচার মামলাতে। মূলত অনুপ মাঝি ঘনিষ্ঠ সিনাশিস তালুকদার তার আসানসোলের বাড়িতে যেমন অভিযান চালানো হচ্ছে, পাশাপাশি ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের তার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু পৌঁছে গেছিলেন সিবিআই আধিকারিকরা, কিন্তু ফ্ল্যাটে কেউ না থাকা, ফ্ল্যাটে তালাবন্ধ অবস্থায় থাকার কারণে সিবিআই কিন্তু সিল করে দেওয়া হবে, সিল করে দেওয়া হয়েছে। কয়লা পাচার মামলায় তারা তল্লাশি অভিযানে এসেছিলেন এবং তল্লাশি অভিযান চালু করে ফ্ল্যাটে গিয়েছিলেন, সেখানে তালাবন্ধ অবস্থায় থাকায় তারা অভিযান চালাতে পারেননি, এই কারণে ফ্ল্যাটে সিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে শ্যামল সিংহ, তিনি হচ্ছে প্রাক্তন সিআইএসএফ এর কনস্টেবল, যার যিনি মিডিল ম্যান হিসেবে কাজ করেছেন কয়লা পাচার মামলায়। কয়লা অমিতের সঙ্গে থাকো, তোমার কথা স্পষ্ট নয়। আমরা ভবানীপুরের ছবি দেখাচ্ছি, কয়লা পাচার তদন্তে সিবিআই তল্লাশি। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় সিবিআই তল্লাশি, 10 জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে। ভবানীপুরে 2টি ফ্ল্যাটে সিবিআই তল্লাশি এবং ভবানীপুরে 2টি ফ্ল্যাট সিল করেছে সিবিআই।
এবার যে ছবি দেখাচ্ছি মালদার রতুয়ার ছবি দেখাচ্ছি, কলকাতার পাশাপাশি মালদাতেও সিবিআই তল্লাশি যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেমনটা বলছিলাম যে 10 জায়গায় সকাল থেকে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই তল্লাশি, কয়লা পাচার মামলায় একাধিক জায়গায় সিবিআই তল্লাশি চলছে। মালদার রতুয়ায় প্রাক্তন সিআইএসএফ কর্মীর বাড়িতে তল্লাশি, একটি লাল ফাইল উদ্ধার হয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি। সেবকের থেকে একটু জানি, সেবক কোনো লাল ফাইল উদ্ধার হয়েছে? একদমই, দেখো মালদহের রতুয়ার কাহালায় এখানে সকাল থেকেই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তারা কয়লা পাচার কাণ্ডে অভিযান চালায় এবং প্রথম দফায় প্রায় 3.5 ঘন্টা তল্লাশি হয়। এরপরে দেখা যায় সিবিআই 8 সদস্যের দল তারা একটি লাল ফাইলে বেশ কিছু নথি নিয়ে বেরোলেন এবং এই লাল ফাইলকে ঘিরে, যে লাল ফাইল সিবিআই আধিকারিকদের হাতে দেখা গিয়েছে, সেই লাল ফাইলকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। কারণ এই লাল ফাইলে মুড়ে ঠিক কি তথ্য সংগ্রহ করলেন সিবিআই এর আধিকারিকরা। আমরা জানাচ্ছিলাম যে শ্যামল সিং, যিনি সিআইএসএফ এর প্রাক্তন কর্মী, কখনো দুর্গাপুরে কখনো আসানসোলে তিনি কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর গ্রহণ করেন। এরপরে কয়লা জমি এই সমস্ত কারবারে তিনি যুক্ত ছিলেন। আজ সকালে 8 সদস্যের দল তারা এই বাড়িতে ঢোকে এবং তারা তল্লাশি চালায়। প্রথমে আমরা দেখি প্রায় 3.5 ঘন্টা তল্লাশি হয়। এরপরে সিবিআই এর আধিকারিকরা লাল ফাইল নিয়ে বেরিয়ে যান। আবার 45 মিনিট বাদে ফের তারা ফিরে আসেন এবং তারা এসে আবারও এক দফা জিজ্ঞাসাবাদ করেন এই ব্যবসায়ীকে। এই ব্যবসায়ীর পরিবারে কিন্তু বিয়ের অনুষ্ঠান রয়েছে আগামীকাল এবং তার জন্য প্রস্তুতি চলছিল। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর হানা, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা যেটা জানতে পারছি, সিবিআই আধিকারিকরা মালদাতেও হানা দিতে পারেন, তার একটি আবাসন রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। মালদা শহরেও এরপরে অভিযান হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। সমাপ্তি। বেশ সেবক, একাধিক জায়গায় সিবিআই তল্লাশি, ভবানীপুরের ছবি দেখছেন মালদার ছবি, অন্যদিকে যে ছবি দেখাচ্ছি আসানসোলের ছবি, 3 জায়গার ছবি দেখাচ্ছি সিবিআই তল্লাশি কয়লা পাচার মামলায়। আবারও আসানসোলের দিকে নজর রাখবো, কারণ আসানসোলের কয়েকটি জায়গায় ব্যবসায়ীদের বাড়িতে 2 দিন ধরে আয়কর তল্লাশি। ধরমপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে আইটি রেড, তার সিএ পঙ্কজ আগরওয়ালের বাড়ি বানপুরের পুরানহাটে, সেখানেও তল্লাশি অভিযান চলছে। দীপক আরো বিস্তারিত আপডেট দেবে। দীপক, দেখো একেবারে 24 ঘন্টারও বেশি সময় অতিক্রমণ করে গেছে, কিন্তু বার্নপুরের ছাটলোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে এখনো আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিচ্ছে এবং তারা তল্লাশি চালাচ্ছে। এর পাশাপাশি সৈয়দ ইমতিয়াজের পাশাপাশি তার বাড়িতেও অভিযান চালানো হচ্ছে। শুধু এই 2টি বাড়ি নয়, ব্যবসায়ী এবং তার সিএর বাড়িতে নয়, এছাড়াও জামুরিয়ায় একটি বেসরকারি কারখানাও অভিযান চালানো হচ্ছে। আয়কর দপ্তর যেটা মনে করছে কি আয়করে ফাঁকি দেওয়া হয়েছে, আয়কর সঠিক অঙ্কের টাকা, যে আয়করের টাকা জমা করার কথা সেই টাকা জমা করেনি, সেই হচ্ছে। এবং আমরা গতকালকে দেখেছিলাম কি প্রাক্তন বিধায়ক, তার বাড়িতেও অভিযান চালিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকরা, কিন্তু মাঝ রাতে এই আয়কর দপ্তরের হানা প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে সরে যায় এবং তারা করে বেরিয়ে যায়। কিন্তু এই ছাটলোহা ইমতিয়াজের বাড়িতে এখনো টানা তল্লাশি চালাচ্ছে আয়কর চলছে। বেশ দীপক, আসানসোলের কয়েকটি জায়গায় ব্যবসায়ীর বাড়িতে 2 দিন ধরে আয়কর তল্লাশি চলছে। গতকালের পর আজও যে ছবি আমরা দেখছি, ধরমপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে আইটি রেড চলছে। তার সিএ পঙ্কজ আগরওয়ালের বাড়ি বানপুরের পুরানহাটে, সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এছাড়াও ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতেও তল্লাশি আয়কর দপ্তরে। ইডির চার্জশিটে ধান বন্টনে দুর্নীতির অভিযোগ, স্বচ্ছতা বজায় তৎপর খাদ্য দপ্তর। একাধিক বিষয় এবার তাদের নজরে, কি কি পদক্ষেপ নিতে চলেছে খাদ্য দপ্তর জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ধান বন্টন নিয়েও একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তার পরপরই মনে করা হচ্ছে খাদ্য দপ্তরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, রাইস মিলগুলি এবার থেকে একটি নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্র থেকে ধান নিতে পারবেন না, তাদের বিভিন্ন সংগ্রহ কেন্দ্র থেকে ধান নিতে হবে, এই মর্মে খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, ধান সংগ্রহ কেন্দ্রগুলিতে পারচেস অফিসার থাকে প্রত্যেকটি ধান সংগ্রহ কেন্দ্রের জন্যই। এই পারচেস অফিসারদের প্রত্যেক মাসে বদল করা হবে। এই 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফে, যা ইতিমধ্যে বিভিন্ন জেলা শাসক পুলিশ সুপারদের জানানো হয়েছে বলেই নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। এই বদল কেন করা হলো
সম্প্রতি যে ধান বন্টন নিয়ে যে দুর্নীতির অভিযোগ এবং সেখানে দেখা যাচ্ছে রাইস মিল ও পারচেস অফিসার এবং ধান সংগ্রহ কেন্দ্র, এই তিনটি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। সেই কারণেই এই বদল করছে খাদ্য দপ্তর বলেই মনে করা হচ্ছে, যদিও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আমাদের জানাচ্ছেন যে এর সঙ্গে সে অর্থে কোনো সম্পর্ক না থাকলেও অনেক সময় পরিবর্তনের প্রয়োজন হয়, সেই কারণেই এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, যাকে কার্যত গুরুত্বপূর্ণ এই কারণেই মনে করা হচ্ছে তার কারণ এতদিন একটি ধান সংগ্রহ কেন্দ্রে একজনই নির্দিষ্ট পারচেস অফিসার থাকতেন, কিন্তু এবার প্রত্যেক মাসে রোটেশনালি পারচেস অফিসারদের বদল করা হচ্ছে। আর দ্বিতীয় বদল, যে রাইস মিলগুলো রাজ্যে বর্তমানে 565টি রাইস মিল রয়েছে যেগুলি খাদ্য দপ্তরের অধীনে সরাসরি কাজ করছে। এই 565 যে রাইস মিল একটি নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্র থেকে ধান সংগ্রহ করবেন না, তারা প্রতি মাসে বা যখন তাদের সংগ্রহ করার সময় হবে বিভিন্ন সংগ্রহ কেন্দ্র থেকে তাদের ধান সংগ্রহ করতে হবে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন স্বচ্ছতা আরো বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। ঠিক তাই, ধান বন্টনে আরো বেশি স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আরো বেশি স্বচ্ছতা আনবার জন্য আমরা এটা চেষ্টা করছি যে ধান ক্রয় কেন্দ্রে যারা পারচেজ অফিসার থাকেন তাদের আমরা একটা পরিবর্তন করে দেবো। ধরুন মান্থলি একটা, আজকে এই সিপিসিতে আছে, কালকে অন্য সিপিসি থেকে তিনি কিনবেন। একই সাথে রাইস মিলারদেরও আমরা যেভাবে ট্যাগ করি সেটাও আজকে কোনো সিপিসিতে করা হলো, পরের দিন অন্য কোনো সিপিসি থেকে করা হবে। প্রকৃত কৃষক যারা তারা যাতে সত্যিকারের ধানটা বিক্রয় করতে পারে, এটা করলে আরো বেশি ট্রান্সপারেন্সি আসবে। বিভিন্ন অভিযোগ যখন আসে তখন সেই অভিযোগের কে প্রাধান্য দিয়ে আমাদের ডিপার্টমেন্ট সেই অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী ব্যবস্থাটা নেয় আর কি। যে খবরের দিকে নজর রাখবো, রেশন দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আর তার টাকা সরাতে ফিক্সড ডিপোজিট 58টি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বালু, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের ইডির চার্জশিটে জ্যোতিপ্রিয়র 58 এফডির উল্লেখ। স্ত্রী ও মেয়ের নামেই অ্যাকাউন্ট বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অমিত সরকার আরো বিস্তারিত বলবে। দেখো, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা প্রাপ্তির কথা কিন্তু আগে উঠে এসেছিল ইডি তদন্তে। এবার ইডি যে চার্জশিট জমা দিয়েছে রেশন দুর্নীতি মামলাতে, তাতে 58টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। যে টার্ম ডিপোজিট অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়ের নামে, এবং সেখানে 2,89,01,476 টাকা গচ্ছিত ছিল, এমনটা কিন্তু ইডির তরফে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই রেশন দুর্নীতির টাকা এইভাবে টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের মাধ্যমে রাখা হয়েছিল, এমনটা কিন্তু দাবি করা হয়েছে ইডির তরফে। সেক্ষেত্রে এই সমস্ত টাকা ইতিমধ্যে অ্যাটাচমেন্টের কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু করে দেওয়া হয়েছে ইডির তরফে। সেক্ষেত্রে এভাবে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি টাকা সরানোর ক্ষেত্রে বা পাইফুন করার ক্ষেত্রে তার স্ত্রী এবং মেয়েকে কিন্তু হাত ধার করেছিল, এবং তাদের নামে অ্যাকাউন্ট খুলে তাদের নামে অ্যাকাউন্ট করে সেখানে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করে রাখা হয়েছিল, এমন কিন্তু এমনটা কিন্তু দাবি করা হচ্ছে ইডির তরফে। বেশ অমিত।